বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে পেয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিএর সাবেক প্রেসিডেন্ট, এর বাইরেও একাধিক ট্রেড বোর্ডের তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন এবং এই মুহূর্তে এসএমই ফাউন্ডেশনের পরিচালক শাহিদুল ইসলাম হেলাল এবং আমার ডানে রয়েছেন ফ্যালকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহতাবউদ্দিন চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে প্রায় 9 মাসই আসলে অতিক্রান্ত হলো। তো একজন ব্যবসায়ী হিসেবে, ব্যবসায়ী নেতা হিসেবে, একজন নাগরিক হিসেবে কেমন বোধ করছেন? আমি আপনার প্রোগ্রামে যখন লাস্ট টাইম এসেছিলাম তখন বলেছিলাম আনসার্টেনটি, যে সব কিছু একটু অনিশ্চয়তা ছিল, আমাদের ভবিষ্যৎ কী হবে, স্পেশালি ব্যবসার ক্ষেত্রে এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। কিন্তু এখন গত কয়েক মাসে এখন আমরা আতঙ্কে আছি। মানে আমার মনে হয় প্রায় সব ব্যবসায়ী, স্পেশালি ম্যানুফ্যাকচারিং ইউনিট ভয়ে আছে, কারণ অনেকগুলি ইন্ডাস্ট্রি কিন্তু আগুন দিয়ে পুরানো হয়েছে, লেবার আনরেস্ট হয়েছে, অযথা মারপিট হয়েছে, এমন আছে যে মালিককে, গার্মেন্টসের মালিককেও অ্যাটাক করা হয়েছে। এবং যখনই যে কোনো অজুহাতে কিন্তু প্রোডাকশন বন্ধ করে দেওয়া হচ্ছে। আর যেটা কিন্তু আমি একটা এলাকায়, 2 এলাকায় আমার ফ্যাক্টরি আছে, একটা এলাকায় কিন্তু 20 বছর আমাদের এখানে কিন্তু কখনো বাইরের কেউ আসে নাই। কিন্তু এখন দেখছি যে কিছুদিন আগেই ধরেন 2 জন আসলো, ভেতরে ঢুকলো, 2 জন ওখানকার নেতা, যে ওদেরকে ব্যবসা দিতে হবে, আমরা যা কিনি যেন ওদের থ্রুতে যেন কিনি। এবং সবচেয়ে ভয়ের জিনিস যে পেছনে কিন্তু 20-25টা মোটরসাইকেল ফ্যাক্টরির বাইরে, তো ওদের সাথে তো কথা বলতেও ভয় লাগে। এই আতঙ্ক কিন্তু আমাদের কখনো ছিল না। আপনারা এসব বিষয়ে পুলিশকে জানান? পুলিশকে জানালে কতটুকু লাভ হবে জানি না, ওই স্টেজে যায় নাই। আমরা যেটা করেছি যে ওকে, তুমি যদি ব্যবসা করতে চাও তোমরা, তা বিকজ আমি এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, কমপ্লায়েন্ট ফ্যাক্টরি, ট্রেড লাইসেন্স নিয়ে আসো এবং যত কাগজ টাগজ আছে ওটা দিয়ে আসো, আমাকে বাকিতে মাল দিতে হবে। আমরা এখন একটা চেইনে মাল কিনছি, যেটা আমার যে বায়ারও জানে, কারণ আমি যেখান থেকে মাল কিনবো ওটাও কিন্তু কমপ্লায়েন্ট হতে হবে। তো এটাকে বোঝাতে কিন্তু বড় কষ্ট হয়েছে। তো এই থ্রেটটা কিন্তু আছে এখন, কিন্তু প্রায় ডেইলি আমার ফ্যাক্টরিতে, ওই ফ্যাক্টরিতে স্পেশালি চিন্তা করতে থাকি যে আবার আসবে কি না, আবার হবে কি না। আমরা ওই এলাকায় তখন যেটা করেছি, ওখানে প্রায় আমরা 20টা ইন্ডাস্ট্রির সব মালিকরা মিলে ওখানে একটা বিরাট একটা জনসভা করেছিলাম পুলিশকে নিয়েও। তা আমরা সবাই দেখলাম যে ওখানে যারা এটা করছে 1-2 জন কিন্তু লিডার, আর বাকি সব ইয়াং ছেলে পেলে হয়, করার কিছু নাই, ছাত্র, ওর মাদক নিচ্ছে, ওদের পয়সা দরকার, ওদেরকে ওরা ইউজ করছে। তো এটাকে সামলানো আমার মনে হয় পুলিশরা যদি চায়, এই 2-4 জনকে ধরলে কিন্তু প্রত্যেক এলাকাকে সামলাতে পারে। কিন্তু ওই সাপোর্টটা পাচ্ছি কিনা আমরা জানি না। এই আতঙ্কে কিন্তু আমরা কখনো পুলিশকে নিষ্ক্রিয় মনে হয় আপনাদের কাছে? আমার ওই এলাকায় না, উনি যে ওখানকার যে ওসি ছিল শেষ, হি ওয়াজ কোয়াইট অ্যাক্টিভ। ও এবং বলেছে, সবাইকে বলেছে যে দেখো আমরা আস্তে আস্তে লিস্ট করছি, ওদের নাম ঠিকানা আমরা নিচ্ছি, যারা গোলমাল করবো ওদেরকে কিন্তু ধরবো। কিন্তু এটা তো আমাকে তো স্বস্তি দিচ্ছে না। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে কোনো ইন্ডাস্ট্রি করলে, এটা তো কারেন্ট প্রবলেম আমি সলভ করার হয়তো ব্যবস্থা করব, কিন্তু আমি যখনই ইন্ডাস্ট্রি করি, সব ইন্ডাস্ট্রিয়ালিস্ট, উনিও মাতাবাইও বলবেন যে আপনার কিন্তু একটা 10-20% গ্রোথ দরকার ইন্ডাস্ট্রিতে, কারণ আগামী বছর আমার বেতন বাড়বে, কস্ট অফ প্রোডাকশন বাড়বে, সব কিছুর দাম বাড়বে, তো ওইটার জন্য আপনার একটা গ্রোথ দরকার। তো ওই গ্রোথের জন্য ইনভেস্টমেন্ট করার সাহসটা হারিয়ে ফেলেছি। এবং আমি আমার যাদের বন্ধুবান্ধবের যাদের সাথেই কথা বলছি একই অবস্থা, কেউ কিন্তু সাহস পাচ্ছে না যে আরও টাকা এখানে বিনিয়োগ করবে। কারো টাকা থাকলেও বরং বিদেশে নিয়ে বিনিয়োগ করাটা ওর জন্য ভালো। তো এইটা চিন্তা করলে ওভারঅল কিন্তু ইকোনমিক অবস্থা দেশের আমি মনে করি বেশ খারাপ। আমি ওই আলোচনাটার মধ্যে আসছি, ইকোনমিক কন্ডিশন। মিস্টার মাহতাবউদ্দিন চৌধুরী, আমি একটু আপনার কাছ থেকে বুঝেছি, যেমনটা মিস্টার শাহিদুল ইসলাম হেলাল বলছিলেন, ব্যবসায়ীরা কি কতটা আতঙ্কের মধ্যে আছে? এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের উদ্বেগ আছে, চাঁদাবাজির সমস্যা আছে, দখলদারিত্বের সমস্যা, এগুলো আলোচনার মধ্যে আছে। আপনি কি দেখেন? বাংলাদেশের শ্রেষ্ঠ উপস্থাপক জিল্লুর ভাই এবং আমার অপর প্রান্তে হেলাল ভাই এবং দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। উনি কথা খারাপ বলেননি, আতঙ্ক
আমি বলবো যেটা পুলিশ কন্ট্রোল করার বিষয় সেটা হলো মাস্তান। এটা সোজা সাপটা কথা, মাস্তান চাঁদাবাজ বেড়েছে। এই কারণ আমাদের দেশে এখন পুলিশ এবং আদার আপনার আইনশৃঙ্খলা বাহিনী অনেক দুর্বল অবস্থায় আছে। এটা সুযোগ নিচ্ছে কিছু লোক। এখানে রাজনৈতিক বিষয় চলে আসে আলোচনার মধ্যে। এখন ধরেন প্রত্যেকটা জায়গায় বিএনপির কমিটি আছে, অনেকেই বিএনপির কথা বলে থাকে যে বিএনপি করছে এটা। আমি ব্যক্তিগতভাবে যেটা আমার এলাকায় দেখে আসছি, অন্যরা করে বিএনপির নাম বলে যে আমি তো আব্দুর রহিম এখানকার যুগ্ম সম্পাদক অমুক। রিয়েলিটি হলো সে ওই এলাকার আসলে ওই পোস্ট ধারণ করে না, সে মাস্তান। তো যার জন্য এটা আতঙ্ক, এটা একটা কারণ। আরেকটা আতঙ্ক ভাই জানেন যে আমাদের যে গ্যাস, বিদ্যুৎ এগুলির সমস্যা আছে। গ্যাসের কারণে বিদ্যুৎ উৎপাদন নাই এবং গ্যাসের যে পরিস্থিতি 50% গ্যাস সাপ্লাই পাচ্ছে না কেউ। অনেক ফ্যাব্রিক ইন্ডাস্ট্রি গ্যাসের অভাবে লোকসান গুনতেছেন। তো এখন এখানে ফ্যাক্টরি তো অনেক বন্ধ হয়ে গেছে নানা কারণে। কোনো জি না, বন্ধ হওয়ার পেছনে নানা আমি বলবো যে এর আগে চাঁদাবাজি শুরু করে গ্যাস পর্যন্ত, চাঁদাবাজি ছাড়াও এর আগের গভর্নমেন্ট থেকেই শুরু হয়েছে। এর আগের গভর্নমেন্ট আমলে আপনার যে কতগুলি সুযোগ সুবিধা ছিল বিজনেসে, যদিও যেমন ইনসেন্টিভটা টোটালি বন্ধ করে দেয়া হয়েছে। তো এটা যদি বন্ধই করতে হয় কোনো কারণে, তাহলে অন্য দিক দিয়ে আমাদের সুবিধা দেওয়া উচিত ছিল। আপনি আমার 16 টাকার গ্যাস দাম বাড়িয়ে করলেন 30 টাকা, আর এই গভর্নমেন্ট এসে আরও 33% বাড়ালো। তো এইভাবে তো ব্যবসা সম্ভব না। আর স্যালারি এটা বাড়ানোর প্রয়োজন আছে, কিন্তু আমি আর্ন করলে তো তাদেরকে পে করতে পারবো। এখন এটাও একটা আতঙ্ক যে ঈদ আসছে, ঈদের সময় এতগুলি টাকা বেতন, বোনাস কোথা থেকে পাবো? আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে যত বেতন বাড়ছে তত আমাদের এফিসিয়েন্সি কমছে। এফিসিয়েন্সি নাই। কারণ ধরেন একটা ওয়ার্কার, সে উল্টো হওয়ার কথা, তো উল্টো হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের তো আমরা বুঝি না, এই জন্য আমরা এই কাজগুলি করি। যেমন ধরেন 30 ডেজ সে কাজ করতো আগে, এখন সে যে টাকা পায় ওভারটাইম সহ, তো তাতে সে মনে করে 25-26 দিন কাজ করলে আমার আর 2-4 দিন না করলেও চলে, ওই শুক্রবার বাদে। এখন তারা দেখা যায় অ্যাবসেন্ট বেশি থাকে কাজে, এবং কাজে মনোযোগিতাও কম। এই সমস্ত কারণেও ফ্যাক্টরিগুলি লোকসান গুনছে। আর রাজনৈতিক অস্থিরতা, এখন যে অবস্থা, এখন কোন দিক যাবে এই গভর্নমেন্ট, বর্তমান যে গভর্নমেন্ট আছে, এটাকে আমরা জানি একটা ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসগুলি শো করছে যে ওনারা একটা ইলেক্টেড গভর্নমেন্টের মতো ব্যবহার করছেন। তো এই জিনিসগুলি শিল্পপতিদের আতঙ্কিত করছে। কিছুদিন আগে আমি জানি না কেন ওনারা কতগুলি ইনভেস্টর আমাদের দেশে নিয়ে আসলেন, সব দেখালেন, হ্যাঁ, অথচ আমাদের দেশের লোক, একটু আগে ভাই বললেন যে আমি ইনভেস্ট করতে ভয় পাচ্ছি। আমরা ইনভেস্ট করতে ভয় পাচ্ছি, সেখানে বাইরের ইনভেস্টর এসে করবে এটা কি? আর যেভাবে ছাত্রদের মধ্যে আপনার একটা ঢুকে গেছে যে আমরা কিছু একটা, তা আমার বক্তব্য হচ্ছে, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, উনি যদি বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, তো এখন উনি তো তাদের সামলাতে পারছেন না। কে একটা দলকে নিষিদ্ধ ঘোষণা করছেন উনি। আমি এই দলের পক্ষে কথা বলছি না, আমার কথাটা হলো যে এটা ছাত্রদেরই চাপে করেছেন উনি। তো সব কিছু চাপ ছাত্রদের থেকে যা আসে তাই উনি করছেন।
কিন্তু জনগণের দিকে তাকিয়ে যে কোনো কাজ করছেন আমার মনে হচ্ছে না। যেটাকে আপনারা ছাত্রদের চাপ বলছেন কেন? এটা তো একটা বা দুটো রাজনৈতিক দলের চাপ বলাই ভালো না, বা কিছু হ্যাঁ, এখন রাজনৈতিক তো দলের চাপ। রাজনৈতিক দল হয়ে গেছে। হ্যাঁ, তো ছাত্রদের বলা তো সমীচীন না। তা সব 100% ছাত্র তো ওই দলকে বা এরকম ওই সব দলকে সমর্থন করে ব্যাপারটা। আপনার কথা ঠিক। এখানে আমার একটা কিন্তু এই আপনারা যখন বলার সময় বলতে থাকেন ছাত্রদের, এই বয়ানটা আসলে সবার মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। সব ছাত্রই এগুলো করছে। আসলে ছাত্ররা ছাত্র ছিল তো, ওখান থেকে তারা কেউ উপদেষ্টা হলেন, কেউ এনসিপির নেতা হলেন, কেউ অমুক দলের নেতা হলেন। তো এই জন্যই এটা চলে আসে মুখ দিয়ে। এক্স্যাক্টলি আপনি যা বলছেন তাই ঠিক, যে এই নতুন দলগুলি ইয়াং লোকজনের দ্বারা পরিচালিত হতে গিয়ে আমরা খুব আতঙ্কিত যে সামনে কি আসছে। মিস্টার হেলাল, আপনি শুনছিলেন এবং আপনি নিজেও বলছিলেন যে ইকোনমিক কন্ডিশনটা খুব ভালো নয়। সো আমার মনে হয় এটা কোথায় খারাপ, কি খারাপ? একটা কারণ হচ্ছে যে রিসেন্ট যেসব ডিসিশন হচ্ছে এই সরকার আসার পরে, ওনারা কিন্তু ব্যবসায়ীদের সাথে ওইভাবে যোগাযোগ করে ডিসিশনগুলি নেন নাই। অনেক ডিসিশন কিন্তু আমাদেরকে কষ্ট দিচ্ছে। এটার একটা কারণ আছে যে এফবিসিসিআই বা ট্রেড বডিজ, সে বিজিএমএ বা বড় বড় যারা ট্রেড বডিজ, ওদের মধ্যে ভাঙন ধরে আছে। তো ওদের ওই নেগোসিয়েশন ক্যাপাসিটিটা কিন্তু নাই। আমি এই যে এখন রিসেন্ট যে ডিসিশন হলো যে 10 দিন ঈদের ছুটি, এটা কিন্তু একদম আনহার্ড অফ, কখনো কিন্তু এটা হয় নাই। এই ছুটিতে যে ইকোনমিক কী অসুবিধা হবে আমরা যারা ব্যবসা করি ওরা বুঝতে পারি। আমি জাস্ট একটা সিম্পল জিনিস বলি, 24-25 তারিখের পরে যেহেতু গরু আনা নেওয়া করা হবে, আমরা কিন্তু ট্রাক পাবো না, এক্সপোর্ট ইম্পোর্ট অলমোস্ট বন্ধ হয়ে যাবে। তারপরে 10 দিন, তার মানে 10 প্লাস এখানে 5-7 দিন, প্রায় 18-20 দিন কিন্তু আমাদের কর্মকাণ্ড একদম বন্ধ থাকবে। ফ্যাক্টরি চললেও আমি মাল পাঠাতে পারবো না। এটা একটা। চিটং পোর্টে ডেইলি মিনিমাম 10 থেকে 12টা জাহাজ আসে। জাহাজগুলি যখন 10 দিন বসে থাকবে, এক একটা জাহাজের কিন্তু সিটিং আইডেল কস্ট ইজ মোর দেন $20,000 পার ডে। এই যে টাকাটা যে অ্যাড হবে ডলারটা, এটা কিন্তু আমাকে কিন্তু ফ্রেটের সাথে যোগ করতে হবে। তারপর সরকার যেটা করেছে যে পোর্ট চার্জেস কন্টেনারের ডিলে হলে যেটা আগে ছিল $48, সেটাকে করে দিয়েছে $96 পার ডে। তো যদি 10 দিন আমার একটা কন্টেনার থাকে, প্রায় $1,000 আমার ড্যামারেজ দিতে হবে। আর গার্মেন্টসের অনেকের 50-100টা কন্টেনার থাকে। তো দিল বি লুজিং লাক্স অ্যান্ড লাক্স অফ টাকা। আর বেতন দেওয়ার প্রেশারটা থাকবে এই মাসে। তো আগামী মাসে কিন্তু এটা ইম্প্যাক্ট পড়বে, কারণ আগামী মাসে দেখছি যে আমাদের টোটাল প্রোডাকশন ইন জেনারেল, আমি এসএমই বলেন বা বড় ইন্ডাস্ট্রি বলেন, অলমোস্ট 50% কম হবে। মাতাবাই হয়তো এটা স্বীকার করবেন। বিকজ হয় কি, ছুটির পরে 10 দিন ছুটির পরে যখন আবার ফ্যাক্টরিটা শুরু হয়, তখন কিন্তু ওয়ার্কার অ্যাবসেন্টিজম থাকে। ওই ফুল প্রোডাকশন ক্যাপাসিটিতে যেতে দেখা যায় যে আরও 5-7 দিন চলে যাবে। তো এই ডিসিশনটা নেওয়ার আগে আমার মনে হয় ব্যবসায়ীদের সাথে কথা বললে ভালো হতো। তারপরে গ্যাস ইলেকট্রিসিটির কথা বললেন, প্রাইস বাড়াচ্ছে কিন্তু কোয়ালিটি আগের মতোই রয়ে গেছে। এখানে কিন্তু ব্যবসায়ীদের নেগোসিয়েশন বা ব্যবসায়ীরা যে কথাগুলি বলবে ওই বলার জায়গাটাও নেই। এখন তো ব্যবসায়ীরা বড় বড় ব্যবসায়ী যারা, ওরা প্রায় সবাই পলিটিক্যালি সামহাও রিলেটেড ছিল। অনেকে পালাতক, অনেকে মুখ খুলছে না, অনেকে দূরে থাকছে। তো ওই নেগোসিয়েশন পাওয়ারটা চলে গেছে। একটা সময় ছিল বিইআরসি 2002-তে মনে হয়েছে, আমাদের বিইআরসির কাজ ছিল যে ভোক্তা এবং সাপ্লায়ার দুজনের ইন্টারেস্ট দেখবে। এখন কিন্তু বিইআরসি হয়ে গেছে শুধু সাপ্লায়ার ইন্টারেস্টটা দেখে। বিইআরসিকে বলে দেয় যে এই রেট করো, এই করো। এতে ইন্ডাস্ট্রির কী ক্ষতি হবে, কী অসুবিধা হবে, কী কোয়ালিটি দিচ্ছে, এই নেগোসিয়েশনের জায়গাটা নেই। 2010-11-12 পর্যন্ত কিন্তু আমি যখন চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ছিলাম, আমার মনে আছে যে আমরা যেতাম, যে কথা বলতে পারতাম। ওরা যখন অ্যাকাউন্টস দেখাতো যে এই কারণে আমার বাড়বে, আমরা তখন এটা নেগোশিয়েট করতে পারতাম, বলতে পারতাম না এই কস্টটা কমাও, বা এই যেসব পিলফারেজ হচ্ছে এটা কমাও। একটা নেগোসিয়েশন একটা জায়গা ছিল, বা আমরাও হয়তো কিছু পেতাম। এখন কিন্তু কোনো কথাবার্তা হয় না। ওই যে ওপেন যে কথাবার্তা হওয়ার জায়গা ছিল, রিপোর্টারও যেত, এখন কিন্তু ওটা নেই। ওটা সরকার বলে দেয় এটা করো, ওইটা করে ফেলছে। তো আমি ইন জেনারেল যদি বলি, এই সরকার আসার পরে ব্যাংকিং সেক্টরটা হয়তো আস্তে আস্তে আগে যে ডিফিকাল্ট সিচুয়েশনে ছিল ওর থেকে স্লাইটলি বেটার হয়েছে। আদার দেন দ্যাট
প্রায় সবখানেই কিন্তু আমরা কষ্টে আছি। আপনি যদি কস্ট অফ ডুইং বিজনেস আগের থেকে না বাড়লেও আগের সমান আছে, ইনফ্যাক্ট কিছু জায়গায় বেড়েছে, কিন্তু স্লোনেসটা হয়ে গেছে। আগে যে স্পিডে কাজ হতো এখন অনেক অফিস কিন্তু অনেক স্লো কাজ করছে, হয় অফিসার নাই, নাইলে অফিসাররা কাজ করতে একটু দ্বিধাবোধ করছে যে সাইন করে আবার কী প্রবলেমে পড়বে, কোথায় ট্রান্সফার হয়ে যাবে, এইসব প্রবলেম কিন্তু কন্টিনিউয়াসলি লেগেই আছে। আমি ব্যবসা চালাতে যে এখন যে যত রকম প্রবলেমের সমস্যা দেখি, ভয়ে থাকি, এই ভয়টা কিন্তু আগে ছিল না। ঘুম থেকে উঠে ভয়ের মধ্যে থেকে অত ভয় ছিল না, হ্যাঁ ভয় না, তখন এখন নির্ভয়ের নামে যত ভয়। এখন আমার নিজের ফ্যাক্টরিতে নিজে যেতে ভয় লাগে, যে কোথায় পথে যাব, কিছুদিন পরে রাস্তা আটকা থাকবে, টাইমে পৌঁছাতে পারবো না, এই আনসার্টেনিটিটা কিন্তু কন্টিনিউয়াস চলছে। তো এখন আমার মনে হয় সরকারের অনেক ব্যবসায়ী বান্ধব হতে হবে, ব্যবসায়ীদের সাথে কথা বলতে হবে। ব্যবসায়ীর এই যে ভাই ট্যাক্সের কথা বললেন, যে ট্যাক্স এট সোর্স, যেটা আপনি তো ইয়ের কথা সাবসিডির কথা বললেন, ট্যাক্স এট সোর্স একটা 1% নেয় যে যারা রপ্তানি করে। তো এই 1% ইজ অলমোস্ট 15% অফ ইউর নেট প্রফিট। নেট প্রফিটের 15% কিন্তু এখানে নিয়ে যায়। আর এইটা আপনি অ্যাডজাস্ট করার জন্য বারবার আমরা সরকারকে বলি, আমি যদি একটা অ্যাডভান্স ট্যাক্স দিই, ওই ট্যাক্সটা তো আমার ট্যাক্সের সাথে সমন্বয় করতে হবে, এটা কিন্তু করেন। এই ট্যাক্সটা কিন্তু নিয়ে গেল, কিন্তু আমার ফ্যাক্টরি হয়তো লসে চলছে, আমি লস করছি, এদিকে সরকারকে ট্যাক্স দিচ্ছি। ভ্যাট আগের থেকে এত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আগে একটা সময় ছিল যে জেনারেল রুল ছিল যে রপ্তানি কর্মকাণ্ডে কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। এখনও ওই রুলটা মোটামুটি আছে, কিন্তু ওই টাকাটা ফেরত নিতে ড্যাডো একটা অর্গানাইজেশন আছে, ওখানে যেতে হয়। ওই অর্গানাইজেশনটা একদম অচল। সুতরাং আমরা যেসব ভ্যাট দিই রপ্তানি কর্মকাণ্ডে, ওই ভ্যাট কিন্তু ফেরত পাই না। এই এডিশনাল ড্যামেজ কিন্তু অনেকগুলি হচ্ছে, যেগুলি দিন দিন বাড়ছে, এবং আমরা ভয়ে আছি যে দুদিন পরে আরও বাড়াবে, বিকজ এই বাজেট আসছে, বাজেটে সরকারের টাকা দরকার, নানান ধরনের প্রেশার হয়তো আমাদের উপরে আরও বেশি আসবে, এটা নিয়ে আমরা বড় আতঙ্কে আছি। মিস্টার চৌধুরী, গ্যাস সংকটের কথা বলছেন, গ্যাস এবং বিদ্যুতের সবসময় আপনি এই বিষয় নিয়ে আলোচনা করেন, পরিস্থিতি না, আমি যদি কালকের হিসাবে নিচ্ছিলাম, আমি গত 15 বছর ডেইলি কয়বার ইলেকট্রিসিটি যায় আমার ফ্যাক্টরিতে, ওইখানে ইলেকট্রিসিটি ডিপেন্ডেন্ট, আমার কারণ প্লাস্টিক ফ্যাক্টরি, কারণ একবার যদি ইলেকট্রিসিটি যায়, আমার যে মেশিন আছে প্রত্যেকটা মেশিনে বেশ কয়েক হাজার টাকা করে খরচা, মাল নষ্ট হয়ে যায়। ওখানে 20, 30, 40টা মেশিন আছে, মানে একটা ফ্লিপ কস্ট মে অ্যাটলিস্ট 10,000 to 15,000 টাকা। তো পার ডে প্রতিদিনই একবার যাচ্ছি, যখন ইচ্ছা পট করে চলে যাচ্ছে। এটার জন্য তো আমরা অনেকবার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে, সরকারকে বলেছি, তোমরা যদি কারেন্ট বন্ধ করো আমাদেরকে জানাও, এই জানানোর জন্য যদি আমরা পয়সা দিতে হয় তাও দিব। তা আমি দেখছি যে বারবার ইলেকট্রিসিটি বিল বাড়ছে, কিন্তু আমাদেরকে কোয়ালিটি তো দিচ্ছে না, কোয়ালিটি তো আগের মতোই রয়ে গেছে। কিন্তু মুখে মুখে কিন্তু অনেকবার অনেক কথা হয়েছিল। একবার বলা হয়েছিল যে আমরা যদি ইলেকট্রিসিটি বিল ডাবল দিই, বাড়িধারা এবং গুলশান কিছু এলাকায় বলেছিল যে কন্টিনিউয়াস ইলেকট্রিক সাপ্লাই দেবে, কিন্তু ওইটা কখনো হয় না, এটা একদম অবাস্তব। গ্যাসের তো গ্যাস যেহেতু আমি ইউজ করি না, আমি জানি না, বাট আমাদের বন্ধুবান্ধব থেকে যা শুনি যে গ্যাসের চার্জ বাড়ছে কিন্তু গ্যাসের সাপ্লাই কমছে, ওইটাও একদম আনসার্টেনটি, কখন আসবে কখন যাবে জানি না। আর আমাদের প্লাস্টিকে স্পেশালি আমরা যদি জানি যে আমার দিনের বেলা কারেন্ট যাবে, আমি রাতে চালাতে পারি, বাট আমাকে তো বলতে হবে, ওপেনলি বলতে হবে। আমার মনে হয় এইসব ব্যাপারে সরকার একটা জিনিস করা উচিত, যে ব্যবসায়ীদের সাথে বসে এইসব ডিপার্টমেন্ট, ওদের প্রবলেমটা আমরা বুঝলাম, আমাদের প্রবলেমটা ওরা বুঝলো, দেন উই ক্যান কাম ইনটু এ সলিউশন। কিন্তু এখানে হচ্ছে যে মাস্টার স্লেভ একটা রিলেশনশিপ, আমি তোমাকে দিয়েছি, তুমি নিলে নাও, না নিলে না নাও, এই দাম এটা নাও, এটা তো মার্কেটিং হলো না। আমি বায়ার, আমি তো তার থেকে কিনছি, পয়সা দিয়ে কিনছি, তো আমাকে তো বায়ারের মতো ট্রিট করতে হবে, ওইটা করছে না। এটা একটা কিন্তু বিরাট প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। মিস্টার চৌধুরী, আমি যেটা দেখছি যে বিগত সরকার আমল থেকে আসলে যখন একটা জায়গায় কোনো জিনিস পচে যায়, পচা গন্ধ সাথে সাথে যায় না। ওই গভর্নমেন্ট আমলে আমাদের যে ইয়েগুলা ছিল, ট্রেড অর্গানাইজেশন, সবগুলোই দলীয় ট্রেড অর্গানাইজেশন ছিল। যেমন ভাই একটু আগে বললেন যে এটা এফবিসিসিআই এর আমাদের বোধহয় জসিম সাহেব বলেছিলেন যে আমাদের রেট দরকার হয় ডাবল করে দেন, কিন্তু সাপ্লাই ঠিক রাখেন।
এরকম কথাটা তখন বলা হয়েছিল। তো এই জিনিসগুলি ওই সময়ের যে এফেক্টটা এখনও আমরা টানতেছি। ওই সময় থেকেই কিন্তু ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। ফ্যাক্টরি এখন বন্ধ হচ্ছে এটা সত্যি না। ফ্যাক্টরি 22 সাল থেকে 23 সাল থেকেও ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। কারণ ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, গ্যাসের দাম যখন আপনার 16 টাকা ছিল, আপনার মনে হয় গ্যাসের সাথে সম্পৃক্ততা নাই, এই জন্য বলতে পারছেন না, 16 টাকা ছিল, এটাকে এক চান্সে করে ফেললো 30 টাকা, অলমোস্ট ডাবল। তো একটা মানে ফ্যাক্টরি তো ডাবল ইনকাম করে না। আর আপনি বলছেন এআইটির ব্যাপারটা, আমি এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আপনার আমাদের $100 যদি এলসি সে আমি পেলাম, $100 উপর আমার $1 নিয়ে যাচ্ছে। তো আমি তো $100 পুরোটার মালিক না। আমি $100 থেকে আমার সুতার এলসি খুলছি, আমি আবার আমার ডাইজ অ্যান্ড কেমিক্যাল আদার যা অ্যাসেসরিজ সব আমাকে এখান থেকে নিতে হচ্ছে। আমার ফ্যাক্টরিতে জাস্ট আমার ইউটিলিটি অ্যান্ড স্যালারি এগুলি আমার 7% থেকে 10%-এর মধ্যে ভ্যারি করে। তা আমি 7 থেকে 10%-এর মালিক, মানে $10,000। $10,000 উপরে যদি $1 হয় তাহলে পার্সেন্টেজটা কোথায় দাঁড়ায়? এই জিনিসটা আমরা বারবারই কিন্তু মানে জানাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আর নেতৃত্ব এখন নাই। আপনি মনে করেন আজকে যে বিকেএমইতে আপনি দেখেছেন হয়তো নির্বাচন হয়েছে, যে বিকেএমইতে আমিও ডাইরেক্টর ছিলাম এবং আমার সময়েও শামীম ওসমান সাহেব এটার প্রেসিডেন্ট ছিলেন, সেলিম ওসমান উনি প্রেসিডেন্ট ছিলেন। তাইলে উনি কখনো কিন্তু ইলেকশন ব্যালটই করতে দেননি। উনি ওনার সিস্টেমে সিলেক্ট করে উনি কমিটি করতেন। তো এই একটা যদি মালিকদের প্রতিনিধি যদি নির্বাচিত না হয় বা সঠিকভাবে নির্বাচিত না হয়, তাহলে আমরা কিন্তু নেতৃত্বটা সঠিকভাবে পাবো না। এই জন্য আমাদের এই নেতৃত্বের অনেক ত্রুটি ছিল। বিজিএমইএ বলেন, বিকেএমইএ বলেন, বিটিএমএ বলেন, বা বিশেষ করে এফবিসিসিআই, এটা গভর্নমেন্টেরই লোক ওখানে বসে আছে। তো এইগুলা করে আজকে এই জিনিসগুলি থেকে এখন যে অনেক নেতা পালিয়েছেন, তো এখন যারা নূতন আছে তারা দায়িত্ব পায়নি। কোনো অর্গানাইজেশন যেমন বিজিএমইএতে প্রশাসক দেয়া হয়েছে, কোথাও কোথাও প্রশাসক দিয়ে একটা সাব কমিটি করে চালাচ্ছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে গভর্নমেন্টেরও একটা লিমিটেশন আছে। অনেকগুলি ব্যাংকের কিন্তু অবস্থা খুব খারাপ। গভর্নমেন্ট এর মধ্যে আপনার অনেক টাকা ছাপিয়েছে, এটার একটা এফেক্ট বাজারে আসছে। এই টাকা ছাপানোটা বাধ্য হয়ে ছাপিয়েছে ব্যাংকগুলিকে দেওয়ার জন্য। আর যেটা বললেন ভ্যাটের কথা তো বলে শেষ করা যাবে না। আমরা আসলে মানে ওনারা কোনো কিছু না জানিয়ে না করে একজনের নামে ডিমান্ড করে নোটিশ পাঠিয়ে দেন। আমার ক্ষেত্রে আমার ইটিপি আছে, আমার আপনার ছাড়পত্র আছে পরিবেশের, থাকা সত্ত্বেও আমাকে 1,30,00,000 টাকা জরিমানা করে আমাকে নোটিশ পাঠিয়ে দিল। কবে আমাকে চিঠি দিল, বা আমাকে তো যিনি বিচার করছেন আমাকে তো উনি ডাকবেন, আমার প্রতিষ্ঠানকে ডাকেনি। ওনারা একতরফা জরিমানা করে দিয়ে আমাকে নোটিশ পাঠিয়ে দিয়েছেন। আমি বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিয়েছি। এবং 15 সাল থেকে নাকি পরিবেশ আমি দূষণ করছিলাম, যার জন্য প্রতি কেজিতে আমাকে 1% করে জরিমানা করা হয়েছে। আমাদের তো কাপড় কেজিতে সেল হয়, নিটের কাপড়। তো আমি তো 15 সালের আগ থেকেই আমি আপনার পরিবেশ ছাড়পত্র ধারণ করছি, তাহলে আমাকে কেন জরিমানাটা করবে? কোনো কিছু না দেখেই এভাবেই অত্যাচারগুলি চালিয়ে যাচ্ছে। এবং এই অল্প 10-12 দিন আগে একটা নোটিশ পেলাম, আমার একটা প্রতিষ্ঠান ছিল, শুধু নাম ফ্যালকন ইন্টারন্যাশনাল। তো এক্স্যাক্টলি আমার 3টা বন্ড লাইসেন্স ছিল। তো প্রতি বছর এগুলার সাথে যে আরও লাইসেন্স, এগুলা রিনিউয়াল করতে গেলে 4-5 লাখ টাকা চলে যায়, আর উপরি তো দিতেই হয়। তো আমি অনেকে লাইসেন্স সেল করে দেয়, আমি কিন্তু সেলও করিনি, সারেন্ডার করে দিয়েছি।
এখন তারা শো করছে ফ্যালকন ইন্টারন্যাশনাল নামে একটা প্রতিষ্ঠানের আমি রিটার্ন জমা দেইনি। তারপরে ওখানে গিয়ে জানা গেল এই প্রতিষ্ঠানটা আমি এবং আমার ওয়াইফের নামে করা, এরকম কোনো প্রতিষ্ঠান নাই। আমার প্রতিষ্ঠানটা হলো আমি স্বত্বাধিকারী ওটার। তো এই হলো দেশের পরিস্থিতি। ঠিক কাস্টমও একইভাবে আগের মতো, আগে যে কারাপশান, এই কারাপশানটা বন্ধ হয়নি, কারাপশান চলছে। এখন কারাপশানও তো আমাদের ব্যবসার খরচের মধ্যে এসে যাচ্ছে। ইলেকট্রিসিটি, ভাই যেটা বললেন, ইলেকট্রিসিটি 53% বেশি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারছে না, কারণ ইন্ডাস্ট্রি বন্ধ। যার কারণে আপনারা রেসিডেন্সিয়ালি আপনারা খুব বেশি লোডশেডিং দেখছেন না। কিন্তু যদি ইন্ডাস্ট্রি এগুলি খোলা থাক, যদিও মানব জমিনে লিখেছে শতাধিক গার্মেন্টস বন্ধ হয়েছে, মোর দ্যান 1500 বন্ধ হয়েছে গার্মেন্টস। তো এইগুলির যে বিদ্যুৎ, এগুলি তো আর বিদ্যুৎ লাগে না। তো ওই উপরি বিদ্যুৎ থাকার কারণেই কিন্তু লোডশেডিংটা হচ্ছে না। এখনই যদি প্রস্তুতি না নেয় এবং বিদ্যুৎ প্রোডাকশান বাড়ানোর, আর যদি কোনো ইন্ডাস্ট্রি আরও বাড়তে থাকে, বাড়বে কিনা জানি না, যদি বাড়তে থাকে তাহলে কিন্তু তখনই লোডশেডিংয়ের প্রশ্নটা আসবে। তো এই মুহূর্তে আমরা খুবই দুর্বিষহ জীবন কাটাচ্ছি। এই ব্যবসা আমরা ছাড়তেও পাচ্ছি না, এটা ধরেও রাখতে পারছি না। অতএব সরকার আমাদের প্রতিনিধি, দরকার পড়ে এক একটা সেক্টরের একজনকে সিলেক্ট করে নিয়ে বা মালিকরা সিলেক্ট করে দিবে, গভর্নমেন্টের বসা উচিত। আমি ওনার সাথে একমত। গভর্নমেন্ট সবাই কথা শোনা উচিত, এবং যদি ব্যবসায়ীদের কথা না শুনে তাহলে আমার মনে হয় না স্টেকহোল্ডারদের কথা শুনতে হচ্ছে। মিস্টার সাদুল ইসলাম হেলাল, যেমন ছোট বড়, আমি এসএমইর কথা বলছি। এসএমইদের যেটা যে ফান্ড ইজ এ বিগ প্রবলেম। এমনি তো ফান্ড পাওয়া, এসএমইর তো ভয়েসও নেই বাংলাদেশে। হ্যাঁ, ভয়েসও নেই। এসএমই ফাউন্ডেশন আছে, কিছু ট্রেনিং অনেক কিছু করা আছে, হয়, কিন্তু তাদের সমস্যা তো আর এসএমই ফাউন্ডেশন পাবলিকও করে না। না, এসএমই শব্দটা বলতে সবাই খুব পছন্দ করে, কিন্তু ইন রিয়েলিটি ওইটা ব্যাংকে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে এত % করতে হবে, ওটাও করা হয় না। আর বড় চ্যালেঞ্জ এখন 9% থেকে 15% প্রায় হয়ে গেছে, 15-16%। তো এটা বিগ চ্যালেঞ্জ হবে যে এসএমইদের নতুনভাবে ব্যবসা করা। আর বড়দের জন্য বড় চ্যালেঞ্জ হবে ব্যাংকিংয়ে যে ক্লাসিফিকেশনের নিয়মটা অনেক কঠিন করে দিয়েছে। অনেকে ক্লাসিফাইড হয়ে গেছে, অনেকে আউট অফ বিজনেস হয়ে যাবে। এটা কিন্তু কন্টিনিউ করবে, এই ডিফিকাল্টিসটা থাকবে। আর অন টপ অফ দ্যাট, এখন যেহেতু আমরা ওই যে কোয়ালিফাই করছি আপার এন্ড অফ দ্য নেশনে যাবো 2026-এ, ডেভেলপিং কান্ট্রি হব। আমি জাস্ট ইউএসএ থেকে আসলাম এখন, বিকজ আমার একটা ব্যবসার 40% সেল আমি ওখানে করি। তো ওটার একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে। ইন জেনারেল যে আমার মালটা জুট গুডস যেত, ওটা 2-10% ট্যাক্স ছিল, এখন অ্যাড হয়েছে 10% মোর ফর অল কার্গো টিল 4th জুলাই সব কিছু। তো এই 10% কিন্তু ইমিডিয়েটলি আমার বায়ার আমাকে প্রেশার দিচ্ছে দামটা কমাতে। আর তারপরেও কি হবে জানি না। আমরা কিন্তু ওরা যেই সুবিধাটা দিয়েছে, বলেছে যে জুলাই 4 পর্যন্ত 10% থাকবে, মানে রিল্যাক্স করেছে, ওতে আমাদের কিন্তু কোনো লাভ হয় নাই। আমরা জুলাই 4-তে মাল পৌঁছানোর জন্য এপ্রিলের মধ্যে শিপমেন্ট করতে হতো। এই জিনিসটা যদি বলতো যে জুলাই 4 পর্যন্ত শিপমেন্ট করতে পারবো, ইন দ্যাট কেস কিন্তু আমরা অনেক মাল শিপমেন্ট করতে পারতাম। এই চ্যালেঞ্জটা কিন্তু থাকবে। এবং তাছাড়া এই যে জিএসপি উঠে যাবে। তাছাড়াও ভাই যেটা বললেন যে আমাদের সাবসিডি কমিয়ে দিচ্ছে, সাবসিডি দিতে পারবে না। এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ পলিসি, যেটা অবশ্য 3 মাসের জন্য স্থগিত, সেটার প্রভাব এখন তো 3 মাসেই 10% তো আমাদের জন্য প্রযোজ্য হয়েছে। তারপরে কি হবে কেউ জানে না। তো আমার বায়ার, আমি প্রায় সব বায়ারই তাই হবে, দে আর অন হোল্ড, যে এখন শিপমেন্ট করো না, আমরা জুলাই মাস যাক তারপরে। তার মানে এই 2 মাস কিন্তু সব ফ্যাক্টরি যারা রপ্তানি করে আমেরিকাতে, এরা কিন্তু বেশ কষ্টে থাকবে। তারপরে কি হবে তা আমরা জানি না এখনো। এটা নিয়ে বিরাট একটা চ্যালেঞ্জে পড়ে থাকতে হবে। তো এখন গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে ইন সাম ফর্ম হেল্প করতে হবে। যেমন ছোটোখাটো ইন্ডাস্ট্রি যারা হস্তশিল্প করে, ওদের 10-20% সাবসিডি দিত, ওটাকে অর্ধেক করে দিয়েছে। গার্মেন্টসের তো অনেক আইটেমে মনে হয় ওটাকে 0 করে দিয়েছে। এইটা যখন কমে যাবে, এটাও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ হবে। তো আমাদের কিন্তু ভবিষ্যৎ যে খুব উজ্জ্বল ওটা দেখছি না। তো
যে সিম্পল জিনিসগুলো Gray. করতে পারে, আমাদের ল অ্যান্ড অর্ডারটা যদি ঠিক করে দেয়, আমাদেরকে যদি একটা কমফোর্টেবল সিচুয়েশনে রাখে, তাহলে যেমন ব্যবসায়ীরা ব্যবসা করতে রাজি হবে। এখন যেমন যেসব সিক ইন্ডাস্ট্রি আছে, আমি চেম্বার অফ ইন্ডাস্ট্রিজে থাকতে তখন হিসাব করেছিলাম যে অ্যাবাউট 40% অফ দ্য ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ আর সিক। অনেক ইন্ডাস্ট্রি কিন্তু আছে আইডেল ওয়েলথ পড়ে আছে, কিন্তু আমরা আরেকজনের নতুন ইন্ডাস্ট্রি করছে। তো আমাদের এই জায়গাগুলিতে দেখতে হবে সিক ইন্ডাস্ট্রিগুলিকে ম্যানেজ করা কীভাবে করা যায়। আমাদের ট্রেড বডিজের সাথে বসে সরকারের করতে হবে। আমার তো নতুন ইন্ডাস্ট্রি করার দরকার নেই, এখানে কিন্তু সিক ইন্ডাস্ট্রি, আপনি বলবেন যে বহু সিক ইন্ডাস্ট্রি আছে যেখানে নতুন ইন্ডাস্ট্রি করা যাবে, অথচ আমাদের সিক ইন্ডাস্ট্রিগুলি বিকজ অফ এই লিগেল কমপ্লিকেশন ওখানে অন্য কিছু করা যাচ্ছে না। যেমন জুট মিলের কথাই ধরেন, এতগুলি জুট মিল বন্ধ হয়ে আছে। আমরা যেটা অনেক আগে থেকেই বলছিলাম যে চিটাগাংয়ে 8টা জুট মিল মনে আছে, একটা আমিন জুট মিলে কিন্তু 7টা জুট মিল ঢুকিয়ে দিতে পারতো, একটা জুট মিল চলতো, বাকিটা কিন্তু সবই আছে, ইলেকট্রিসিটি আছে, গ্যাস আছে, মাঠ আছে, খেলার মাঠ আছে, ঘর আছে, স্কুল আছে, এক একটা তো প্রত্যেকটা 100 একরের প্লাস জমি। এই জমিগুলি কিন্তু এখনও আইডেল পড়ে আছে, এগুলিকে আমাদের এখন রিভাইভ করতে হবে। আমাদের যা ভেতরে আছে এগুলির দিকে মনোযোগ দিতে হবে, নাহলে হবে কি আমরা নতুন ইন্ডাস্ট্রি করব, গ্যাস পাবো না, ইলেকট্রিসিটি পাবো না, এইসব ঝামেলায় চলতেই থাকবে। এখন আমরা ফরেন ইনভেস্টমেন্ট চাচ্ছি আমাদের ইকোনমিক জোন না করে, আমি ভাবি যে ওইসব ইন্ডাস্ট্রিকে আস্তে আস্তে, এগুলি সরকার চিন্তা করছে, বাট অনেক স্লো। জুটের বেলায় স্পেশালি দেখলাম যে জুট তো বড়, যত জুট মিল আছে প্রায় সবাই দেউলিয়া হয়ে গেছে। তো ওই জুট মিলগুলি কিন্তু আইডেল অ্যাসেট হয়ে পড়ে আছে, এবং যারা উদ্যোক্তা ওরা ক্লাসিফাইড হয়ে আছে। এগুলির এক্সিট একটা পলিসি সরকারের করে দেওয়ার চিন্তা করতে হবে। সো কি মনে হয়, মানে সরকার তো এত জ্ঞানীগুণী লোকদের সরকার, সমস্যাটা কোথায়? এটা কি না, সমস্যা এখানে ভাই যেটা বলছেন পলিটিক্যাল ইকোনমি বুঝতে পারার সমস্যা, না বুঝতে পারার, নাকি পুরো সমস্যাটাই আসলে পলিটিক্যাল আনসার্টেনিটির কারণে তৈরি হচ্ছে? পলিটিক্যাল আনসার্টেনিটি একটা বড় ফ্যাক্টর। এটা অনেকে ভয় পাচ্ছে ইনভেস্ট করতে, বা এই গভর্নমেন্ট যে আসার পরে এখন যে এই মার্চ পর্যন্ত যে আমরা এক্সপোর্ট করছি আমেরিকা, আপনি একটু আগে বলছিলেন আমেরিকার ওই ডিক্লারেশনের পর আমাদের প্রায় 26 থেকে 27% এক্সপোর্ট কমে গেছে। এবং এখানে আপনার ভিয়েতনাম কিন্তু সেকেন্ড পজিশনে চলে আসছে। অ্যান্ড আমাদের পজিশন যদিও পেপারে ওইটা শো করে নাই, তো আমরা কিন্তু এখন তাহলে 3-এ চলে গেছি ইউএসএ। তো এভাবে আমরা নিচের দিকে নামছি। আর আমাদের এমনিতেও আপনার 23 সালে আমাদের এক্সপোর্ট ছিল 47 বিলিয়ন, আর 24-এ এটা 38.48-এ নেমে গেছে এক্সপোর্ট। তো যার কারণে আমরা কিন্তু এটাও একটা আতঙ্কের কারণ যে ইউনাইটেড স্টেটের যে কি ডিসিশন হয়, কি হবে। অনেক এক্সপোর্ট করি আমরা, এখানে যদি একটা ডিসিশনে না আসে, মানে কোনো কিছু মালিকরা সিদ্ধান্ত নিতে পারছে না। আরেকটা যেটা কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকে একটা সার্কুলার করেছে, সার্কুলার নাম্বার 13, যেটাতে বলেছে 50 কোটি টাকা পর্যন্ত যার লোন, খেলাপি লোন, ঋণ আছে, তিনি 50 কোটি টাকা থেকে উপরে তিনি ইন্টারেস্টটা সেপারেশন করে, তাইলে বেসিক যে ওনার মূল টাকাটা উনি 3 বছরে শোধ করতে পারবেন 5% ডাউন পেমেন্ট করে। কিন্তু এটা এক্স্যাক্টলি 50 কোটি টাকার উপর লোন এরকম সংখ্যা কম, এর নিচে অনেক আছে। তো এই জিনিসগুলি বিজিএমই থেকে বারবারই ওনাদেরকে চিঠি দেওয়া হচ্ছে, যোগাযোগ করা হচ্ছে, যাওয়া হচ্ছে, কিন্তু কোঅপারেশনটা এখনও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আমরা আশাবাদী ছিলাম যে আমাদের অর্থমন্ত্রী একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, উনি খুব সাকসেসফুল গভর্নর ছিলেন, যে ওনার কাছ থেকে আমরা পজিটিভ জিনিস পাব, কিন্তু কাজের কাজ হচ্ছে না। এখন এই পরিস্থিতিতে আপনার ব্যাংকের ইন্টারেস্ট
15% বিয়ার করে ব্যবসা করা সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার। কারণ 9%-এ আমরা ব্যবসা করছিলাম। সেখানে অনেক দুইটা কারণে অনেকে ঋণী হয়ে গেছে। একটা হচ্ছে 9%-এ বিজনেস করছে, সেই 9% 15%-এ লাভ দিয়ে চলে যাওয়ার কারণ। আরেকটা হচ্ছে ডলার ফ্লাকচুয়েশনের কারণে। ধরেন আমি এক্সপোর্ট করছি, কিন্তু আমি আমি এলসি পেয়েছি, কিন্তু আমার এলসি আমি এক্সপোর্ট করতে পারি নাই, এটা আমার স্টক হয়ে গেছে। তাইলে আমার কিন্তু ব্যাক টু ব্যাক পেমেন্টটা করতে হবে, বাইরে বলেন আর লোকালি বলেন। তাহলে ব্যাক টু ব্যাক পেমেন্টটা আমি যখন এলসি খুলেছিলাম তখন আমার ডলার ছিল 83.5, আর যখন আমি ডিমান্ড লোনটায় পড়লাম, ডিমান্ড লোন আমার উপর চেপে গেল এবং ওই ডিমান্ড লোনটা পে হলো তখন হলো 109 টাকা থেকে 120 টাকা, বিশাল একটা পরিমাণ ঋণ কাঁধে উঠে গেছে। আমি ভাইয়ের সাথে একমত, অনেক পুরনো গার্মেন্টস আছে, অনেক পুরনো জুট মিল আছে, অনেক পুরনো শিল্প কারখানা আছে। আমরা যদি এগুলি চালু করার মধ্যে মনোযোগী হই তাহলে আমাদের দেশের ফরেন কারেন্সি ইনভেস্টমেন্ট কমবে। এখানে শুধু কিছু মেশিনারিজ ইম্পোর্ট করলে, কিছু বিএমআরই করে আমরা যদি এগুলা চালু করি তাহলে আমাদের শিল্প খাতে অনেক উন্নতি সাধন হবে। এবং এই গভর্নমেন্ট, আমি মনে করি এই গভর্নমেন্ট বেশিরভাগ ব্যস্ত সংস্কার নিয়ে, শুধু সংস্কারই করছেন। কি সংস্কার হচ্ছে আমি ঠিক বুঝি না। যেমন আমি একটা বলতে পারি যে, যেমন চেয়ারম্যান নির্বাচন করবেন গ্রামের মেম্বাররা, এটা আমরা দেখছি আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসিতে এই প্রস্তাব সংস্কার থেকে গেছে। এইভাবে উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হবে। তো এটা তো জনগণের ডাইরেক্ট ইলেকশন হলো না। তো এই সংস্কারগুলি আসলে অনেক সময়ের ব্যাপার। এখন নির্বাচন যদি তাড়াতাড়ি না হয়, পলিটিক্যাল গভর্নমেন্ট না আসে, তাহলে ইনভেস্টররা ইনভেস্ট করার সাহস পাবেন না। কারণ এই গভর্নমেন্টের উপর নির্ভর করে কেউই ইনভেস্ট করতে আসতে চাচ্ছে না। একটা যেমন করিডোর নিয়ে একটা প্রশ্ন এসছে, এটা নিয়ে সবাই ভীত। এই জন্য দরকার ইমিডিয়েট আমাদের ইলেকশনের চিন্তা করা, প্রস্তুতি নেওয়া এবং ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমাদের নির্বাচন সম্পন্ন করলে আমরা নিশ্চিন্ত হতে পারবো মনে করি। এবং আমাদের যে পুলিশ রিফর্ম, পুলিশ রিক্রুটমেন্ট, এগুলার প্রয়োজন আছে। আপনার বিতর্কিত লোকজন এখনও কিন্তু প্রশাসনের মধ্যে আছেন। এই লোকগুলি আমাদের উপকারের জায়গায় অপকারী করছেন। আমি নিজেও ভুক্তভোগী, আমি এটা এখানে বলতে চাচ্ছি না। যেমন আপনার যদি গভর্নমেন্ট এখন কোনো পুলিশ রিক্রুটমেন্ট করে, নূতন প্রয়োজন আছে, পুলিশ কাজই করে না। আমরা আগে যেমন মহল্লায় দেখতাম বা আমার গার্মেন্টস এলাকায় দিনে কয়েকবার টহল ঘুরতো, এখন সারাদিনে একবার দেখা যায় না। এই জন্যই এগুলি চাঁদাবাজিগুলি বেশি হচ্ছে, মাস্তানের অ্যাটাকগুলি বেশি হচ্ছে। এটা খুব তাড়াতাড়ি যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমাদের কোনো বেনিফিট আসবে না। আর আর্মির যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে তেমন একটা ভূমিকা আর্মির দেখা যায় না, আমরা দেখতে পাই না। যেমন দেখেছিলাম আমরা 2008 সালে, এরকম কিছু আমরা এখন দেখতে পাই না। এবং শহরে তো, ঢাকা শহরে আর্মি তো খুব একটা নজরেও পড়ে না। বিশেষ কোনো ঘটনা ঘটতে পরে ওনারা উপস্থিত হন, উপস্থিত হয়ে ওনারা ওটা চেষ্টা করেন এটা থামানোর জন্য। আর্মির তো এগুলো কাজ না। হ্যাঁ, আর্মির তো আসলে এগুলো কাজ না, এবং কাজ না, কিন্তু তাকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে। আমাদের যেহেতু পুলিশ সংকট, পুলিশের সংখ্যা কম, সব কিছু সমস্যা, সেই জায়গায় নজর দেন। ওই জায়গাটা অবশ্যই নজর দেওয়া হবে, ওই জায়গাটা গভর্নমেন্ট নজর দেওয়া উচিত। এবং পলিটিক্যাল গভর্নমেন্ট আসার আগে এনাদের দ্বারা তেমন একটা কিছু হচ্ছে না।
এনারা আসলে কোনো কিছু আমার কাছে মনে হচ্ছে যেন গুলিয়ে ফেলেছেন। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, এই যে সংস্কার তো গত 9 মাসে আমরা প্রচুর শুনেছি, এর আগেও সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। তো আপনি কি মনে করেন যে ব্যবসা বাণিজ্যের গতি বৃদ্ধি করবার জন্য আর্থিক খাত সহ নানা জায়গায় যেখানে যেখানে দরকার সেই সংস্কারটা আপনি দেখতে পাচ্ছেন না? এটা কথার মধ্যেই সীমাবদ্ধ ব্যাংকিং খাতে হয়তো এবং অর্থনীতি নিয়ে একটা সংস্কার কমিশনও কিন্তু হয়নি। সো এটাকেও অনেকে বলছেন যে খুব একটা গুরুত্ব না দেওয়ারই প্রয়াস হিসেবে। আর যেটা মিস্টার চৌধুরী বারবার বলবার চেষ্টা করছেন বিভিন্ন পর্যায়ে যে একটা নির্বাচন ছাড়া আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কোনো আনসার্টেনিটিটা দূর হবে না। হ্যাঁ, এটা তো ঠিক যে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে আমাদের আতঙ্কটা সরে যাবে, আমি আশা করি যে এই আতঙ্কে কখনো ছিলাম না। কিন্তু আমাদের এখন যেটা করা উচিত যে আইডিয়াল অ্যাসেটের কথা বলা উচিত। এটাতে যেমন আদমজি ইজ এ শাইনিং এক্সাম্পল। আদমজি যখন বছরে 200 থেকে 300 কোটি টাকা করে লস করতো 2000-এর সময়, মনে হয় গভর্নমেন্ট ডিসাইড করলো যে আদমজি জুট মিল বন্ধ করে দেবে, বন্ধ করে অন্য কিছু। এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু আমরা সাপোর্ট করেছি ওটাকে, যে ইটস এন আইডিয়াল অ্যাসেট। কিন্তু অ্যাসেট, এই অ্যাসেটটা এখন দেখেন আদমজি জুট মিল বন্ধ হয়ে গেছে, কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট অফ লোক কিন্তু এখন কাজ করছে। অ্যান্ড ইটস এ ভাইব্রেন্ট এরিয়া, কারণ ওইখানে সব কিছুই ছিল। ওখানে এখন গার্মেন্টস, অন্য অন্য ইন্ডাস্ট্রি, ইপিজেডের মতো একটা জায়গা হয়ে গেছে। তো আমাদেরও এখন যেটা করতে হবে, আইডিয়াল অ্যাসেটগুলিকে অ্যাসেটে পরিণত করতে হবে। কারণ আমার তো সম্পদ কম, এখন ওই নতুন বিদেশিদেরকে এনে নতুন জায়গা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, আমার এত জায়গা আছে। তো এটার জন্য যেটা করতে হবে যে আমাদের ব্যাংক্রাফসি লটা খুবই দুর্বল। যারা ঋণ খেলাপি ওদেরকে কিভাবে এক্সিট করা যায়, কিভাবে ওদেরকে সরিয়ে ওদের ব্যবসাগুলি অন্য কেউ যে চালাতে পারে ওর হাতে দেওয়া যায়। আর একটা যে জিনিসটা এখন খুবই কনসার্নিং, আমাদের বন্ধুবান্ধব যারা বড় ব্যবসা ছিল ওরা সবাই কিন্তু আতঙ্কে, কেউ কিন্তু দেশে শান্তিতে নাই। কারণ ওই যে ভুয়া যে কেস হচ্ছে, 100-150 জনের মাঝে একজনের নাম ঢুকে যাচ্ছে, এমন অনেকে আছে, অনেকে হয়তো একদম ইনোসেন্ট। আই এম নট এ জাজ, বাট আমি জানি কিছু বন্ধুবান্ধব যারা ইনোসেন্ট, এসবে কিছুতেই নাই, কিন্তু ওদের নাম আছে। তো ওরা যেটা করছে, হয় দেশে অফিসে যাচ্ছে না, লুকিয়ে আছে, ওদের বিজনেস তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আর নাইলে বিদেশে চলে যাচ্ছে। ওর যেটা হচ্ছে এটা বাস্তবতা, কারো কাছে স্পেয়ার টাকা থাকলে এখন বিদেশে নিয়ে যাচ্ছে। কারণ এই অ্যাটমসফিয়ারটাকে তৈরি করে দিতে হবে। এবং আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করি এই সরকারকে যে এই ধরপাকড়টা বন্ধ করা, এনাফ তো হয়ে গেছে, আর কত? আর ধরপাকড় করে প্রপার লিস্ট করে যে কারো নামে যে নাম দিয়ে দিচ্ছে আর অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আমি এখন কথা বলছি, একজন হয়তো আমার নামটা ঢুকিয়ে দিল, ওই নামটাকে তুলতে আমার বহু টাকা খরচা করে তুলতে হবে। এরকম কিন্তু অনেকে আছে, আপনিও চিনেন, অনেক ব্যবসায়ী এই টেবিলে আসছে, অনেকে আছে একদম জেনুইন বিজনেসম্যান। ওদেরকে যদি পালাতক অবস্থায় রাখে, দেশের ইকোনমি কিন্তু ভালো থাকতেই পারে না। কারণ দিন দিন লোকের চাকরি যাচ্ছে, এক একটা কোম্পানি 10, 20, 30 হাজার লোক এমপ্লয় করে, এইসব কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গাটায় মনোযোগ দেওয়াটা দরকার। অ্যান্ড ব্যাংক্রাফসি ল, আমি কিন্তু আপনার এখানে এসে বারবার বলি, ব্যাংক্রাফসি ল অ্যান্ড কন্ট্রাক্ট ল। এসএমইতে যারা ছোট ব্যবসা করে, যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাবে বড় কোম্পানিকে মাল দেয়, বড় কোম্পানি যদি ওকে টাকা না দেয় মালের এগেনস্টে, ছোট কোম্পানির কিছুই করা থাকে না। কারণ আমার কন্ট্রাক্ট লটা এত দুর্বল যে আমি কোথাও যেতে পারবো না। তো এই জন্য ম্যাক্সিমাম দেখবেন যে এসএমই খাতের যেসব শিল্প খাত যারা করে ছোট, ওরা কিন্তু 1, 2, 3 বছর পরে ব্যাংক্রাফট হয়ে যায়, নতুন আসে ব্যাংক্রাফট হয়ে যায় বিকজ অফ দ্য কন্ট্রাক্ট ল। সো এর কারণ কি যে এই যে সরকার না বুঝতে পারার তো কোনো কারণ নেই, কিন্তু স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো এনগেজমেন্ট নাই, ট্রেড বডিগুলো ক্রিয়াশীল নয় বলে কি এটা? হ্যাঁ, আমার মনে হয় এটাই, ট্রেড বডিজগুলি এখনও যেমন অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চলছে, ইলেকশন হয়, এইগুলি হয়তো তাড়াতাড়ি করে ফেলা দরকার। আর ট্রেড বডিজের যারা লিডার ছিল, অবভিয়াসলি ইন সাম ফর্ম ওরা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, এরা তো সব অফ দ্য মার্কেট। তো ট্রেড বডিজ এখন যেটা হয় যে আগে ট্রেড বডিজে আমরা একসাথে মিলে কাজ করতাম, বন্ধুর মতো থেকে কাজ করতাম। এখন ট্রেড বডিজে একজনের শত্রু আরেকজন, মানে ট্রেড বডিজে। এবং এটাকে পলিটিসাইজেশন একটা বড় সমস্যা ট্রেড বডিগুলোর মধ্যে, মানে নেতৃত্বটা চাপিয়ে দেয়া বা নেতৃত্বটা ওই যে ক্ষমতায় থাকে তার লোক হওয়া, এর মধ্য দিয়ে তো আসলে খুব ওটাই মেইন কারণ ছিল। পলিটিক্যাল চেহারাটা না থাকলে হয়তো যে ট্রেড বডি যেটা ছিল সেটা কন্টিনিউ করতো। হ্যাঁ, আমরা তো সবসময় বলি যে ইকোনমিক ডিসিশন, ফাইন্যান্সিয়াল ডিসিশন পলিটিক্যালি মোটিভেটেড যেন না হয়। যেই কারণে আমাদের এই যে জুট ইন্ডাস্ট্রির এত বড় অধপতন,
অথচ এত তাড়াতাড়ি জুট ইন্ডাস্ট্রি শেষ হওয়ার কথা না, কারণ জুট ইন্ডাস্ট্রির যত রকম ডিসিশন নেওয়া হয়েছে আমি 84 থেকে জুট ইন্ডাস্ট্রির সাথে, সবই কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড। মানে পুরো ইন্ডাস্ট্রিটাকে কিন্তু পলিটিশিয়ানরা হ্যান্ডেল করেছে। ইনফ্যাক্ট জুট ইন্ডাস্ট্রির ইউনিয়ন লিডাররা সিলেক্ট করতো কে হবে, এই মন্ত্রী হবে। আদম জুট মিলে একটা ডিপার্টমেন্টকে বন্ধ করে 10,000 লোককে নিয়ে যেত এই যে পল্টন ময়দানে মিটিং করতে, এবং ওরা বেতন পেত, খাওয়া পেত, আর টাকাও পেত। তো এইভাবে পলিটিক্যালি ইউজ করেছে অনেক ইন্ডাস্ট্রিকে। তো এইটাও বন্ধ করতে হবে। অ্যাকচুয়ালি পলিটিক্স অ্যান্ড ইকোনমি একদম আলাদা জিনিস, যদিও দুইটা একই সাথে, বাট ডিসিশন, এনি ইকোনমিক ডিসিশন পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড হলেই এই সমস্যাটা হয়। আচ্ছা, মাতাবুদ্দিন চৌধুরী, বন্দী যারা এখন জেলে আছেন, যেমন বেক্সিমকো, একটা বিশাল মানে বেকারত্ব গোছানোর স্থান। আমি মনে করি এগুলি গভর্নমেন্ট কোনো প্রশাসক নিয়োগ করে এগুলা মানে চালু রাখা দরকার। উনি কত হাজার কোটি টাকা উনি কি করেছেন না করেছেন এটা বিচার আদালতে হবে, কিন্তু ওনাকে মানে ওনার মতো এরকম অনেক যারা বিদেশে চলে গেছেন স্বেচ্ছায়, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা এখানে জেলখানায় আছেন, ওনাদের যে কারখানাগুলি, এই কারখানাগুলি আমি মনে করি সরকারের উচিত এগুলি আমার দেশের সম্পদ, এগুলি চালু রাখা, এগুলাকে চালু রাখার উদ্যোগ নেওয়া। কারণ বেক্সিমকোর অবস্থা খারাপের দিকে যাচ্ছে, এটা খারাপ হলে ক্ষতি হবে দেশের। তো অতএব এই জিনিসটা বুঝতে হবে। আর ধরপাকড় সম্পর্কে যেটা আমি মনে করি যে আমাদের যে আগের সাবেক প্রধানমন্ত্রী, উনি মাঝে মধ্যেই কিছু একটা বলে এই একটা অবস্থা সৃষ্টি করে কিছু লোক মিছিল টিছিল করে ওখানে এই কারণেই ধরপাকড়গুলি হচ্ছে। এটা ধরপাকড়টাও একটা লিমিটেশন এবং একটা শ্রেণী হওয়া উচিত, যা সব সময় ধরতে থাকবেন। আর এখন আরও বেশি হবে, আরও বেশি হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর। এটা যদিও রাজনৈতিক দলগুলির সাথে সবার সাথে আলাপ করা হয়নি, এটা একমাত্র কয়েকটি দলের দাবির বিপরীতে ওনারা ডিসিশন দিয়েছেন। আমি মনে করি কাউকে নিষিদ্ধ করলে ওটা আরও বেশি বুমিং হয়ে যায়। তো এই জন্য এই নিষিদ্ধ করার ফলে আমরা কিন্তু আরেকটা আতঙ্কের মধ্যে আছি। দেখবেন যে হয়তো আগে তো কথা বলতে পারতো, এটা করতে পারতো, এখন কোথাও একটা কিছু অঘটন ঘটিয়ে দিবে। তো এই জিনিসগুলি কিন্তু খুব সিরিয়াসলি দেখা দরকার আছে। আর যেমন জামাতে ইসলামকেও নিষিদ্ধ করছিল, নিষিদ্ধ করার ফলে জামাতের জনপ্রিয়তা এখন দেখা যায় আগের চেয়ে বেড়ে গেছে। তো এই নিষিদ্ধ করলেই একটা দলকে যে তার অতীতের কোনো অপকর্মের একটা কিছু আমরা রিটার্ন পাবো, এটা আশা করা ঠিক হবে না। যদিও আমি একটা দলের সমর্থক, কিন্তু এই নিষিদ্ধকরণ এখন সবাই এটাকে সমর্থন দিচ্ছেন, যদিও ওনারা পার্টিসিপেট করেন নাই সবাই, কিন্তু এটাও একটা কারণ। তো ধরপাকড় যেটা হচ্ছে, ধরপাকড় মানে আপনার গ্রামে কিন্তু অনেক কম, এটা বেশি হচ্ছে ঢাকা বা চট্টগ্রাম বিভিন্ন ডিভিশনাল শহরে। গ্রামে আমি গিয়েছিলাম, গ্রামে আমি দেখে এসেছি, ওখানে কম হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এদের মধ্যে যারা ফ্রেশ তাদের কোনো কিছু হচ্ছে না, যারা কোনো পোস্ট পদবিতে ছিলেন তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। তো এটা ধরপাকড়টা আপনি ঠিকই বলছেন, এটা বন্ধ করা দরকার। এটা দেওয়া আরেকটা আতঙ্ক বাড়ছে। তা আমরা আমাদের কারখানাগুলিকে যদি চালু করতে হয়, আমাদের রাজনৈতিক পরিবেশ ঠিক করা ছাড়া আমরা কোনোভাবেই দাঁড়াতে পারবো না। আমাদের রাজনৈতিকভাবে এটা রাজনৈতিক তখনই আসবে ইলেকশনের পর। তো এখন ইলেকশন কোনোভাবে এই গভর্নমেন্ট এখনও, কিন্তু সেখানে এসে ওই যে আগের সরকারের মতোই সব দলীয় লোকজন সব কিছু দলের দখলে
যদি তাতে পরিস্থিতির কি উন্নতি বিগত সরকারের কাছ থেকে শিক্ষা নিয়ে থাকে তাহলে করবে না। আর যদি আপনার এই যে দল এখন আসার কথা আমরা শুনছি, ধরেন বিএনপি আসলো, বিএনপি আসলে পরে বিএনপির টপ লিডার এগুলো অ্যালাউ করছেন না, অনেকেই বহিষ্কার হচ্ছেন, অনেকেই প্রাথমিক সদস্যপদও হারাচ্ছেন। তো আমি মনে করি তারা অতীতে এত বড় আওয়ামী লীগের শাসনামলের মতো বিএনপি করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে আমি অন্তত আশা করি। এবং সরকার সম্ভবত এইবার হয়তো আরও কয়েকটা দল মিলে সরকার হবে। তো এখানে কথা বলার লোক অনেক অনেক ভালো ভালো পার্টির লোক হয়তো ঢুকবে, আসবে সরকারে, এটা আশাবাদী আমরা। তো আর হবে না মনে হচ্ছে। কয়েকটা দল মিলে তো সরকার বিএনপিও করেছিল, আওয়ামী লীগও করেছে, ফলাফল তো তেমন কোনো উন্নতি হয়নি। সো ক্লোজিং রিমার্কস মিস্টার শাহেদ আমার ক্লোজিং রিমার্ক হল ল অ্যান্ড অর্ডারটা যদি ঠিক করা হয়, আমাদেরকে যদি নির্ভয়ে কাজ করতে দেওয়া হয়, তাহলে কিন্তু ব্যবসায়ীরা দেশের ইকোনমিকে চেঞ্জ করতে পারবে ফর সার্টেন। এত ডিফিকাল্টিজের মাঝেও এত ইন্ডাস্ট্রি হচ্ছে, আমাদের বড় একটা বাজার আছে, সবই ঠিক আছে, বাট আমাকে নির্ভয়ে আমি যেন চিন্তা না করতে হয়, ঘর থেকে বের হয়ে আমি আমার ইন্ডাস্ট্রিতে নিজের ঘরে যেতে যদি আমার ভয় লাগে, তো আমার তো ব্যবসা করার ইন্টারেস্টটা একদম কমে যাবে। আরেকটা থ্রেট হলো যে বাজেট আসছে, বাজেটে সরকারের রেভিনিউ দরকার, তো ওটা যেন একটু সেন্সিবল ব্যবসায়ীদের সাথে কথা বলে যে আমাদের ব্যবসা যেন ক্ষতি না হয়, ওইভাবে কিভাবে করা যায় একটা যেন সুস্থ পথ বের করে সরকার, এটাই আমরা আশা করব। আপনি যেটা বলছেন যে অন্যান্য দলও ছিল, হ্যাঁ, অন্যান্য দলগুলি আগের সরকারের মধ্যে আমরা দেখেছি ওই দলগুলিতে ছোট দলের যে নেতাগুলি ছিলেন তারা বরঞ্চ আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করেছে। আওয়ামী লীগকে দেখেন আজকে জেলে আছেন অনেকেই, আমি নাম বলতে চাচ্ছি না। আমরা আশা করছি যে ওই ঘটনার পর, মানে 4 আগস্ট বা 5 আগস্টের ঘটনার পর এখান থেকে একটা বিরাট শিক্ষা রাজনীতিবিদদের হবে। আর যদি না হয়, যদি শিক্ষা না নেয়, তাহলে এইভাবেই আবার তাদের অবস্থা ওই পরিস্থিতি হবে, সেরকমই হবে। মাঝখানে আমরা যারা ব্যবসায়ী, আমরা আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হতে থাকবে। এটা তো নিশ্চয়ই কোনো দল চাইবে না। আমি আশাবাদী যে রাজনৈতিক সরকার যদি আসে, তো এ অন্তত বর্তমানের চাইতে, যেমন হেলাল ভাই আতঙ্কিত কারখানায় যেতে, এগুলা দূর হবে এবং ডিসিপ্লিন ফিরে আসবে এবং লোকজন রিক্রুটমেন্ট করা, জায়গা মতো লোকজন পোস্টিং দেয়া, এগুলি অনেক আগাবে, এটা আমি আশা করি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহতাবউদ্দিন চৌধুরী এবং মিস্টার শাহেদুল ইসলাম হেলাল, অসংখ্য ধন্যবাদ আলোচনা এক্সট্রা করার জন্য। দর্শক দুজন ব্যবসায়ী নেতা কথা বলছিলেন এবং মূলত ব্যবসা বাণিজ্য অর্থনীতির কথা বলেছেন, রাজনীতির প্রসঙ্গটাও এসছে। মূল কথা যেটা ওনারা পট পরিবর্তনের পর থেকেই বলছিলেন যে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে, এখন সেখানে আতঙ্ক ছড়িয়েছে। দখলদারিত্ব, চাঁদাবাজি, পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ এখনও পর্যন্ত সেই অর্থে ভিজিবল না এবং অনেকে সেনাবাহিনীর প্রতি আশা করছেন যে তাদের কিছু করা উচিত বা তাদেরকে সেই অর্থে দেখা যাচ্ছে না, কিন্তু সেনাবাহিনীর আসলে এই কাজটা নয়ও, যেটা সেনাপ্রধান নিজেও আগে বলেছেন যে তারা আসলে এইসব বিষয়ে খুব একটা ট্রেন্ড না। কাজে এই কাজটা আসলে পুলিশ ফোর্সকেই করতে হবে এবং সেই জায়গায় প্রশ্ন উঠছে যে এত সংস্কার আমরা শুনছি, সংস্কারগুলো কোথায় হচ্ছে? না রাজনীতিতে, না অর্থনীতিতে, না প্রশাসনে, না পুলিশে, কোথাও করাপশন একেবারেই বন্ধ হয়নি। যে অনেক আদর্শিক কথাবার্তা আমরা শুনি, সেখানে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, কোনো জায়গায় কোনো উন্নতি ওনারা লক্ষ্য করছেন না। পলিটিক্যাল আনসার্টিনিটিটা আছে, সেটা ওনারা আশা করছেন যে যদি নির্বাচন হয়, নির্বাচনের মধ্য দিয়ে হয়তো সেটা কেটে যাবে এবং তখন বিনিয়োগকারীরা, দেশীয় বা বৈদেশিক বিনিয়োগকারীরা একটা আস্থা পাবে, কারণ একটা নির্বাচিত সরকার অন্তত একটা নির্ধারিত মেয়াদের জন্য ক্ষমতায় থাকে। বর্তমান সরকার আসলে কতদিনের জন্য আছেন, নানা রকমের জল্পনা কল্পনা রয়েছে, কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না কতদিন তারা ইচ্ছে করলেই টিকতে পারবেন, আর তাদের জন্য নির্ধারিত কোনো মেয়াদও আসলে নেই।
সব মিলিয়ে যেটা ওনারা বলবার চেষ্টা করছেন যে ব্যবসায়ীদের সঙ্গে এই যে ব্যবসা বাণিজ্যের অর্থনীতির যে সংকট, তারা মূল স্টেক হোল্ডার, তাদের সঙ্গে কোনো এনগেজমেন্ট বা আলাপ আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। সিদ্ধান্তগুলো অনেকটা অটোক্রেটিক উপায় চাপিয়ে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ইনভেস্টমেন্ট সামিট করা হয়েছে। আগেও আমরা রোড শো দেখতাম, কিন্তু দেশে বিনিয়োগের পরিস্থিতির কোনো উন্নতি কখনোই হয়নি। অর্থ খরচ করা ছাড়া আসলে এগুলো তেমন কোনো ফল দেয় না। ভেতরে যেই সংস্কারগুলো করা দরকার, যেই ভরসাটা দেওয়া দরকার, আস্থার জায়গা প্রতিষ্ঠা করা দরকার, সেটা হয়নি। বিগত সরকারের সময় গোটা দেশবাসী ভয়ের মধ্যে ছিল, কিন্তু সেই ভয়ের মধ্যে থেকে যতটা না ভয় ছিল আনুষ্ঠানিক ভয়ের মধ্যে থেকে, এখন এই যে নির্ভয় একটা বলয়ের মধ্যে বা কথামালার মধ্যে থেকেও আসলে ভয়টা অনেক বেশি। এখানে অনানুষ্ঠানিক নানা রকমের ভীতি মানুষের মধ্যে কাজ করছে। আর ট্যাক্সের ইস্যু নিয়ে আলোচনা করেছেন, গ্যাসের ইস্যু, বিদ্যুতের ইস্যু, ব্যাংকিং সেক্টর নিয়ে অনেকে বিষয় নিয়েও নানা আলোচনা করেছেন। তার মধ্যে ব্যবসা বাণিজ্যের বাংলাদেশে একটা বড় সংকট যে এক্সিট পলিসি নেই। কেউ ব্যবসায় ঢুকলে তার বেরোয়ার কোনো সুযোগ থাকে না, এবং বেরোতে হলে আসলে তাকে সব কিছু হারিয়ে বেরোতে হয়। সে কারণে ওনারা বলছেন যে অলস সম্পদকে সম্পদে পরিণত করবার দিকে মনোযোগ দেওয়া দরকার। ব্যাংক্রাপসি ল যেটা আছে সেটাতে পরিবর্তন আনা দরকার, এবং সব কিছু মিলিয়ে এই যে খেলাপি ঋণ গ্রহীতা তাদেরকে যদি ঋণ সে দিতেই না পারে, সেখান থেকেও তাকে কিভাবে বের করে আনা যায়, এবং যেটা ব্যাংকের ক্ষতি হয় সেটা কিভাবে রিকভার করা যায়, সেই পথগুলো আসলে খুঁজে বের করবার দিকে মনোযোগ দিতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।